বা ভাইজানের জন্য দেখি দরদ উতলে উঠছে। তাহলে এত কিছু জানার পরেও এত বছর ধরে আমার পাশে ছিলি কেন? আমার কাজগুলো সায় দিলি কেন? শেহনাজ মীর এবার চোখ সরু করলেন। আচ্ছা, তোমার হঠাৎ ছেলের প্রতি দরদ? তুমিও তো এমন একজন মানুষ যে প্রয়োজনে নিজের ছেলেকেও হয়তো সরিয়ে দিতে পারো। তোমার কথা শোনা, তোমার সঙ্গ দেওয়া আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তবে একটা কথা বলি, পরিষ্কার করে বলে রাখি, আমিও কিন্তু খুব একটা ভালো মানুষ নই। আর আমিও তোমার এই ব্যবহার আমি আর সহ্য করব না। আমাকে আমার প্রাপ্য ভাগ বুঝিয়ে দাও। আমার যা পাও না আমি তা চাই। রফমির ঠোঁটের কোণে কুটির হাসি টেনে বললেন, ভাগ নিবি, না দিলে কি করবি শুনি? বিশ্বাসঘাতকতার শাস্তি তোকে পেতেই হবে। কাল সকালে নিজের ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি, না হলে আমার ছেলেকে মারতে চার অপরাধে তোর ছেলেকে মেরে তোর কাছে উপহার পাঠিয়েব, বুঝছিস? শেহনাজ এবার চোখে আগুন নিয়ে এক ধাপ সামনে এগিয়ে এলেন। তুমি আমাকে আর আমার ছেলেকে বাড়ি থেকে বের করবে? ভুলে যেও না ভাইজান, তোমার প্রাণভোমরা আমার হাতে আছে। আমি যদি মুখ খুলি তুমি শেষ হয়ে যাবে। তাই চুপচাপ আমাকে আমার ভাগ বুঝিয়ে দাও, সেটাই তোমার জন্য মঙ্গল। নয়তো মারতে আমিও পারি। এমনিতেই তুমি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। তোমার হাতে আর মাত্র 10 দিন সময় আছে। যদি এর মধ্যে নোহাকে থামাতে পারো তবে ঠিক আছে, কিন্তু মনে রেখো, নোহা তোমার কিছু করতে না পারলেও আমি যদি একবার মুখ খুলি তোমার সব কিছু শেষ হয়ে যাবে। কক্ষের বাতাস থমথমে হয়ে উঠল। দু ভাই বোন একে অপরের চোখে চেয়ে রইলেন। যেখানে ভয় নেই, নেই কোনো অনুতাপ, আছে কেবল হিসাব চুকানোর এক নীরব অগ্নিশপথ। শেহনাজের চোখ ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছিল। তাতে ভয় ছিল না, কেবল এক অটল সংকল্প। তার কণ্ঠ ধীর, কিন্তু প্রতিটি শব্দে বজ্রের গর্জন। আর যদি আমার সাথে বাড়াবাড়ি করো তাহলে শুধু তোমাকে কোর্ট পর্যন্তই নিয়ে যাব না ভাইজান, বরং সব সত্যি বলাতে যদি আমার জীবন দিতেও হয় আমি তাও দিয়ে দিব। কথাটা মনে রেখো। রফির থমকে গেলেন। এই প্রথমবারের মতো তিনি স্থির হয়ে গেলেন। শেহনাজের চোখের দৃষ্টি দেখে, সে দৃষ্টির তীব্র, শীতল, অথচ ভেতরে জ্বলনশীল দাবানলের মতো ভয়ানক। শেহনাজ এবার ধীর কণ্ঠে বললেন, এবার বের হও আমার ঘর থেকে, না হলে এক্ষুনি সবাইকে ডেকে তোমার সব কুকীর্তি ফাঁস করে দিব। রফমির দাঁড়িয়ে রইলেন। কয়েক মুহূর্ত যেন কিছু বোঝার চেষ্টা করছেন, কিংবা নিজেকে সামলে নেয়ার। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। গাড়ির জানালা দিয়ে সন্ধ্যার নরম আলো এসে পড়ছে নুহার মুখে। ছায়া আলোয় রঙিন করে তুলেছে তার বিমূর্ত ভাবনাগুলোকে। নুহার চোখ দুটো স্থির, অথচ ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে চলেছে। পাশে বসে থাকা আহিরও নীরব, যেন কথার থেকেও বেশি কিছু বলছে। এই নীরবতা অবশেষে নুহাই প্রথমে নীরবতা ভাঙল। তার কণ্ঠে আবেগের এক গভীর আবেদন। আহির, আমার কথা শুনুন। আপনি ভুল বুঝছেন আমায়। আমার আপনাকে অনেক কিছু বলার আছে, পুরোটা শুনুন আপনি। আহিরের দৃষ্টিতে ক্লান্তির ছাপ ফুটে উঠল, যেন দীর্ঘ পথ চলার পর শৈলের চেয়ে মনই বেশি ক্লান্ত হয়ে পড়েছে। এক গভীর শ্বাস ফেলে সে বলল, আপনি কি বলতে চান? আব্বু কোম্পানির টাকা সরিয়েছেন, তাই তো? নুহা, আমি জানি না আপনি কেন এমন ভাবছেন, কিন্তু নুহার কণ্ঠ হতাশায় ভারী হয়ে উঠল। তাহলে আপনি আমায় বিশ্বাস করছেন না, তাই তো? আপনি মনে করছেন আমি অকারণে এসব বলছি? আহির মাথা নাড়িয়ে বিরক্তি স্বরে বলল, নুহা, আপনি ভুল বলছেন। আমি আপনাকে অবিশ্বাস করছি না। আমি শুধু বলছি, হয়তো আপনার মনে আব্বুর প্রতি খুব আগে থেকে ছিল, আর এখন। নুহা তাকে থামিয়ে দিয়ে চিরিত কণ্ঠে বলে উঠল, আমি ফুপের কথা কিছুই করছি না আহির, আর না তো অকারণে। আহির চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। হয়তো, কিন্তু আপনি জানেন, আমাকে বিদেশ পাঠানোর পরিকল্পনাটা করেছিলেন ফুপে। শুধু তাই নয়, সেদিন আমাদের উপর হামলা চালানোর জন্য যে ভাড়াটে গুন্ডাগুলো এসেছিল, তার পেছনে ছিলেন তিনি। তিনি যে কোনো মূল্যে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান, যাতে নিজের স্বার্থ সিদ্ধ করতে পারেন। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। গাড়ির ভেতর যেন শ্বাস নেওয়ার শব্দটাও ভারী মনে হচ্ছিল। শেষমেশ নুহাই নরম স্বরে বলল, তাহলে আপনি কি বলতে চান? আপনার আব্বু সম্পূর্ণ নির্দোষ? আহির দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, মানলাম বাবু টাকা সরিয়েছেন। যদি তিনি টাকা সরিয়ে থাকেন, আমি নিজে তাকে বলবো যেন সে টাকা ফেরত দেন। কিন্তু তাই বলে তার উপর এমন অভিযোগ চাপানো ঠিক হবে না, যা হয়তো তিনি করেননি।
ধরুন আপনি এমন কিছু তার উপর চাপিয়ে দিয়েছেন যা তার দোষী নয়। নুহা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখের কোণে অনিশ্চয়তার খেলা করছিল। আহির এবার আরও কোমল স্বরে বলল, দেখুন, আমি আমার চোখের সামনে আমার প্রিয় দুই মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখতে পারবো না। আমি আপনাদের মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতেও পারবো না। তাই প্লিজ আমার কথা ভেবে এই দ্বন্দ্ব এখানে থামান। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। আহির দরজাটা খুলে বলল, আমরা পৌঁছে গেছি, এবার নামুন। নুহা এক মুহূর্ত চুপচাপ বসে রইল, যেন নিজের ভেতরে চলমান দ্বন্দ্বের সঙ্গে বোঝাপড়া করছে। তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার চোখে গভীর দ্বিধা, বিশ্বাস আর সংশয়ে টানা পড়েন। আহির একবার তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রাতের আকাশ কালো মেঘে ঢাকা, যেন অদৃশ্য কোনো শোকের ছায়া ঢেকে রেখেছে তারার আলো। বাইরে মুষলধারে বৃষ্টি ঝরছে, সঙ্গে ঝড়ো হাওয়া আর বিদ্যুতের চমক, যা অন্ধকার আকাশকে ক্ষণিকের জন্য ফুঁড়ে দিচ্ছে। জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে নুহা, দৃষ্টি নিবদ্ধ বাইরের আধারে। অথচ প্রকৃতির ভয়ঙ্কর রূপের চেয়েও প্রবল এক ঝড় বয়ে চলেছে তার ভিতরে। অস্থিরতা, এক দোলাচল যার কিনারা সে নিজেও খুঁজে পাচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো জানালার ফাঁক গলে এসে তার ত্বক ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা ছোঁয়ায় গা শিউরে উঠলেও সে যেন তা অনুভব করছে না। তার চিন্তা তখনও আটকে আছে অতল এক গভীরতায়, যেখানে কেবল অজানা প্রশ্ন আর অসীম শূন্যতা। আহির এতক্ষণ সালমান, ঈশান আর ইরিনার সঙ্গে ছিল। ঘরে ঢুকতেই নুহাকে এমন নিবিষ্ট দেখে থমকে গেল। কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে পেছন থেকে নুহাকে আলতোভাবে জড়িয়ে ধরল। তার উষ্ণ স্পর্শে নুহার শরীর এক মুহূর্তেই শিউরে উঠল, তবে সে নড়ল না। আহির তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, কি এত ভাবছেন? নুহা গভীর শ্বাস নিল, যেন বুকের ভার লাঘব করার চেষ্টা করছে। তার কণ্ঠ নিভু নিভু শোনালো, আমার জীবনটা সবসময় এত কঠিন হয়ে যায় কেন বলুন তো? আহির একটু হেসে মাথা নুইয়ে নুহার কাঁধে নিজের থুতনি রাখল। আমি তো আপনাকে সব বুঝিয়ে বলেছি, তবু এত চিন্তা করছেন কেন? নুহা যেন শূন্যে তাকিয়ে কিছু খুঁজছে, তারপর আস্তে বলল। হুম? আহির কৌতূহলী হয়ে বলল, এইসব দ্বিধা মন থেকে সরিয়ে কখনো আমাকে নিয়ে ভাবতে পারেন? নুহার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। আপনাকেই তো ভাবছি। আহির এবার আরো আগ্রহী হয়ে বলল। আচ্ছা, তাহলে কি ভাবলেন? নুহা জানালার বাইরে চেয়ে থাকলো, দৃষ্টি নিবদ্ধ অঝোর বৃষ্টির ফোঁটায়। যেন এই বৃষ্টি তার অন্তরের প্রশ্নগুলোর উত্তর জানে, জানে তার না বলা অনুভূতিগুলো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে যেন আগুনের রেখা কাঁপছে, আর সেই আলোয় ক্ষণিকের জন্য উদ্ভাসিত হচ্ছে নুহার ভাবনাগুলো। আপনার কি মনে হয় আমার কি ভাবা উচিত? আহির একটু এগিয়ে এলো, তার গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল নুহার গাল। নরম ফিসফিসে স্বরে বলল, অনেক কিছু আছে ভাবার মতো, যেমন। আহির হালকা হাসল, তারপর নুহার কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিল। উষ্ণ স্পর্শে নুহার শির দ্বারা বেয়ে এক শিহরণ নেমে এলো। তার নিঃশ্বাস থমকে গেল। আহিরের হাতের বাঁধন একটু শক্ত হলো। যেমন? কি বলুন? আহির হঠাৎ করে নুহাকে কোলে তুলে নিল। নুহা তার আহিরের দিকে তাকালো, চোখে বিস্ময় কিন্তু অভিমান নেই। আছে এক মিষ্টি অভিযোগ, যা কেবল আহিরের জন্য সংরক্ষিত। আহির, আহির মুচকি হেসে বলল, অনেক রাত হয়েছে, আপনি দাঁড়িয়ে ভেজে যাচ্ছেন, পরে জ্বর হলে কিন্তু আমি দেখতে পারবো না। নুহা ভ্রুকুচকে তাকালো, চোখের কোণে এক রহস্যময় হাসির ছায়া খেলে গেল। আপনি সত্যি বলছেন? সত্যি দেখবেন না? আহির একটু গম্ভীর মুখ করে ভান করলো, যেন খুব চিন্তায় পড়েছে। তারপর ধীরে বলে উঠল, চলুন, ভেবে বলছি। বাইরে ঝড়ের তীব্রতা বাড়ছে। বিদ্যুতের ঝলকানি ঘরের অন্ধকারকে মাঝে মাঝে উজ্জ্বল করে দিচ্ছে, কিন্তু ঘরের ভেতরে এক অন্যরকম ঝড় বইছে, শব্দহীন, উষ্ণ, গভীর, যেখানে কেবল আহির আর নুহা। আর কিছু না বলা অনুভূতির মৃদু ফিসফিস। দিনটা যেন ব্যস্ততার আবরণে মোড়া। ভোর থেকে বাড়ির আঙিনায় সাজ সাজ রব, সবার মনের উৎসবের আমেজ। কাল ঈশান আর ইরিনার বিয়ে, তাই আয়োজনের কমতি নেই কোথাও। বাড়ির মহিলারা রান্নাবান্না আর সাজসজ্জা নিয়ে ব্যস্ত, আর তরুণ তরুণীরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। নুহা উঠানের এক কোণে বসে কয়েকজন মেয়ের সঙ্গে গল্পে মশগুল ছিল। হাসির রেশ তখনও তার ঠোঁটের কোণে। ঠিক তখনই অনন্যা এসে দাঁড়ালো সামনে, চোখে মুখে এক অস্থিরতা। নুহাপু, আমি তোমাকে খুঁজছিলাম।
নুহা অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? নিশিরা এখনো এসে পৌঁছায়নি। জানো তো, ও চলে যাওয়ার পর থেকে কেমন যেন মনে হচ্ছে কিছু একটা নেই, কি যেন হারিয়ে গেছে। ও এখনো এলে না কেন? আমি একটু আগেই নিশির সঙ্গে কথা বলেছি, ওরা আসছে, চিন্তা করো না। একটু পর ঈশান এসে অনন্যার পাশে দাঁড়িয়ে বলল। এদিকের সব কিছু ঠিকঠাক? তখনই সালমান এসে বলল, এদিকে তো সব ঠিকঠাক, কিন্তু বাবা তুমি এখানে কি করছো? জানো না এটা কনে পক্ষের এরিয়া? যা নিজের জায়গা, যা বিয়ের আগে যেন এপাশ না দেখি। ইরিনার আশেপাশেও তো একদম না। ঈশান সামান্য হেসে বলল, ঠিক আছে, আমি বা কোথায় ইরিনার আশেপাশে ঘুরছি? তুই তোর ওর সাথে সব সময় চিপকে থাকিস। সালমান হাসতে হাসতে বলল, বাবা দেখি জেলাস। দেখ ভাই, ও আমার হাফ গার্লফ্রেন্ড, আমার বোনের মতো। তুই এবার বেশি কথা না বলে যা তো এখান থেকে। চারপাশে সাজগোজের ব্যস্ততা, লাল সোনালি সাজে রঙিন উঠোন, বাতাসে ঘুরে বেড়ানো আতরের মিষ্টি গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত উচ্ছ্বাসময় পরিবেশ। কিন্তু তার মধ্যেও কারো অপেক্ষা যেন কাউকে অস্থির করে তুলেছে। বিয়ের রাতে পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ। চারপাশ আলোকসজ্জায় ঝলমল করছে, রঙিন সাজে সজ্জিত উঠোন জুড়ে অতিথিদের কোলাহল, হাসি আনন্দে মুখরিত পরিবেশ। যেহেতু বিয়েটা একই বাড়িতে হচ্ছে, তাই ব্যস্ততা যেন কয়েক গুণ বেড়ে গেছে। নুহা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বিয়ে পড়ানো শুরু হবে। তার উপর ইরিনাকে স্টেজে নিয়ে যাওয়ার দায়িত্ব তারই। দ্রুত হাতে দুল পড়তে পড়তে সে যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে প্রস্তুত। ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তেই দেখতে পেল আহির ঘরে ঢুকছে। আহিরের ঠোঁটের কোণে এক সিলতে হাসি খেলা করছে। আপনি রেডি? নুহা আয়নার দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল। হ্যাঁ, আপনার এখানে কিছু দরকার? আহির ধীর পায়ে এগিয়ে এলো, চোখে এক রহস্যময় দৃষ্টি। না, তবে কিছু একটা কম মনে হচ্ছে। বলেই পকেট থেকে বের করলো একগুচ্ছ কাঁচা ফুলের গাছরা। নুহার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। এটা কখন আনলেন? সে হাত বাড়ালেও আহির গাজরাটা দিল না, বরং নিজের হাতেই সাবধানে সেট করে দিল নুহার চুলের খোপায়। আয়নায় প্রতিফলিত নুহার মুখের দিকে অপলক তাকিয়ে রইল আহির, যেন এক মুহূর্তের জন্য সময় স্থির হয়ে গেছে। পারফেক্ট। নুহা আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসল। ধন্যবাদ। কিন্তু আহির যেন সন্তুষ্ট হলো না। এক ঝটকায় নুহাকে ঘুরিয়ে দু হাতে কোমর পেঁচিয়ে আরও কাছে টেনে আনল। আপনার কাছ থেকে কিছু আশা করেছিলাম, তবে সেটা শুধু শুকনো ধন্যবাদ নয়। নুহা ভ্রু কুঁচকে বলল, কি চাই আপনার? জলদি বলুন, দেরি হয়ে যাচ্ছে। এটা কি হেয়ালি করার সময়? আহির মুচকি হেসে গাল বাড়িয়ে দিল। হঠাৎ খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, যেমন ধরুন চকলেট। নুহা অবাক হয়ে চেয়ে রইল। আহির, আহির চোখ টিপে বলল। দেরি করলে কিন্তু আপনারই লস। নুহা এক মুহূর্ত থমকে রইল, তারপর ধীর আলোতে তার ঠোঁট ছুঁয়ে দিল আহিরের গালে। আহির মৃদু হেসে বলল, আহা, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম আমার এখানে কিছু লেগে আছে কিনা। আর আপনি কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছেন নুহা। আহির, আপনাকে আমি... আহির হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, তবে শুনুন, ডেইরি মিল্ক আমার পছন্দ নয়, আমার ডার্ক চকলেট চাই। নুহা একটুখানি হেসে তাকে সরিয়ে দিয়ে দরজার দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, বেশি মিষ্টি খেলে কিন্তু আপনার সুগার বেড়ে যাবে। আহির দরজার দিকে তাকিয়ে হেসে উঠল। আরে, আমাকে কি আপনার বুড়ো মনে হয়? অদ্ভুত। অবশেষে ঈশান ও ইরিনার বিয়েটা সম্পন্ন হলো। সারা বাড়ি জুড়ে উৎসবের উচ্ছ্বাস, আনন্দের সুর বেঁচে চলল। অতিথিদের কোলাহল, হাসি, আড্ডা আর রঙিন সাজসজ্জায় পরিবেশটা যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল। তবে এই আনন্দময় উৎসবে ছিল না শেহনাজ মীর। পুরো আয়োজন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিল তিনি। এমনকি আজ সকালেও যখন বাড়ির সবাই বিয়ের শেষ প্রস্তুতিতে ব্যস্ত, তখন কাউকে কিছু না জানিয়ে চুপিসরে এক বন্ধুর বাড়িতে চলে গিয়েছেন। তবে শেহনাজের অনুপস্থিতি উৎসবের আবহে কোনো ছায়া ফেলতে পারেনি। হাসি খুশি পরিবেশে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। রঙিন আলোয় ঝলমল করা বাড়িটা সাক্ষী হয়ে রইল এক নতুন সম্পর্কের শুরুর, যেখানে আনন্দের রং মিশেছিল সবার চোখে মুখে। রাত গভীর, আকাশ জুড়ে ছড়িয়ে থাকা তারারা যেন নীরব সাক্ষী হয়ে আছে উজ্জীবনার।
একটু আগেই হাসি ঠাট্টার মাঝে ঈশানকে বাসর ঘরে পাঠানো হয়েছে। চারপাশে আনন্দের ঢেউ, উচ্ছ্বাসে ভাসছে সবাই। অথচ এই উৎসবের মাঝেও সালমানের বুকের ভেতর এক শূন্যতা, এক গভীর হাহাকার। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সে, এক হাতে ধরা বিয়ারের বোতল। সবার চোখ এড়িয়ে এখানে এসেছে শুধু নিজের সঙ্গে একটু কথা বলবে বলে, নিজের যন্ত্রণাকে ভুলিয়ে রাখবে বলে। বোতলটা এক নিঃশ্বাসে শেষ করল, যেন মদের তীব্র স্বাদটুকু এক মুহূর্তের জন্য তার যন্ত্রণার চেয়ে প্রবল হয়ে ওঠে। কিন্তু না, কিছুই বদলায় না। একরাশ অভিমান নিয়ে শক্ত হাতে বোতলটা ছাদের দেয়ালে আঘাত করল। মুহূর্তেই বোতলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর তার হাত বেয়ে গড়িয়ে নামল রক্ত। আপনি কি করছেন? পেছন থেকে তীব্র উদ্বিগ্ন কণ্ঠে চিৎকার করে উঠল অনন্যা। দৌড়ে এসে সে সালমানের হাত থেকে বাকি কাজের টুকরোগুলো ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলল। সালমান বিরক্তিতে তার হাত সরিয়ে দিল। তুমি এখানে কি করছো? অনন্যা গভীর শ্বাস নিল, যেন নিজেকে সামনে নিতে চাইছে। আপনি কাল চলে যাচ্ছেন? হ্যাঁ। সালমান ঠান্ডা গলায় বলল, আমি কি এখানে বিয়ে করতে এসেছিলাম নাকি? ইরিন আমাকে জোর করে এনেছিল, ওর কথা ফেলতে পারিনি। বিয়ে শেষ, আমার কাজও শেষ, এবার আমার যাওয়ার পালা। অনন্যার চোখের কোণে এক ধরনের আঘাত খেলে গেল। সামান্য দ্বিধা নিয়ে বলল, আমি কি এতটাই খারাপ? এরিনাও তো অবশেষে ঈশান ভাইয়াকে বিয়ে করলো, তাহলে আপনি কেন? সালমান হালকা হেসে মাথা নিচু করল, যেন একটা গভীর স্মৃতির মাঝে ডুবে গেল। আমি নিশিকে ভালোবাসি, কতটা ভালোবাসি জানি না, তবে তবে যখন ওকে দেখি না তখনও সারাক্ষণ আমার মনের ভেতর থাকে, আমার চিন্তায়, আমার হৃদয়ে, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে। ইতালিতে গিয়ে একটাও মুহূর্ত পার হয়নি যখন ওকে নিয়ে ভাবিনি। অনন্যার চোখ ছলছল করে উঠল, নিজেকে দোষী মনে হতে লাগলো। আমি জানি না কিভাবে ক্ষমা চাইবো। বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানতাম না। না জেনে এত বড় ভুল করে ফেলেছি। নিশিও নিশ্চয়ই আপনাকে। সালমান ঠোঁটের কোণে তিক্ত হাসি টেনে বলল, জানি না, হয়তো, তবে সেসব ভাবার কোনো মূল্য নেই। আর শোনো, তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে দোষী ভাবার দরকার নেই। কিন্তু হ্যাঁ, আমার আশায় থেকো না, আমি কোনোদিনও তোমার হব না। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। অনন্যা গভীরভাবে সালমানের চোখের দিকে তাকালো, যেন তার নিঃসঙ্গতা বুঝতে চেষ্টা করছে। আমি দুঃখিত, যদি পারতাম সব ঠিক করে দিতাম। সালমান দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম না নিজেকে দোষী ভেবো না, বরং নিজের জীবনে এগিয়ে যাও। একজন আমাকে বলেছিল আমাদের তাকেই ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে, কিন্তু জানি না আমার ভালোবাসার কোথায় কমতি ছিল। যাই হোক, সে একই পরামর্শ তোমাকে দিলাম, তুমিও তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। অনন্যা একটু থেমে বলল, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আপনি বলেছিলেন আমাদের তাকে ভালোবাসা উচিত যে আমাদেরকে ভালোবাসে, তাহলে আপনি কেন? সালমান ম্লান হেসে বলল, কঠিন প্রশ্ন, তবে উত্তরটা সহজ। মানুষ সেই জিনিসটাই বেশি চায় যা তার নয়। যা সহজে পাওয়া যায় তার মূল্য আমরা বুঝতে চাই না। বলতে পারো আমি সেই বোকাদের একজন, আর আমি এমনই, ঠিক আছি। আমি ওই নিষিদ্ধ জিনিসের প্রতি এমনভাবে আকৃষ্ট যা হয়তো কোনো দিন আমার হবে না, না পেলেও কল্পনায় খুঁজে নিয়ে সারা জীবন পার করে দেব। অনন্যা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ নিশির জন্য হিংসা হচ্ছে জানেন? সে হয়তো জানেই না সে কতটা ভাগ্যবতী। ও আমার জন্যই হয়তো বিয়েতে রাজি হয়েছে। পাগল একটা। অথচ আপনার মতো একজন ও অনেক ভাগ্য করে পেয়েছিল। সালমান তার দিকে তাকিয়ে একটু হাসল। নিজেকে মূল্যহীন ভেবো না অনন্যা। হয়তো তোমার জায়গাটা সঠিক নয়, কিন্তু কোনো না কোনো জায়গা, কোনো না কোনো মানুষের কাছে তুমি ঠিক ততটাই মূল্যবান। অনেক সময় আমাদের জীবনে যেটা আমরা চাই বা ঠিক যেমনটা আমরা কল্পনা করি তেমনটা ঘটে না। জীবনের কিছু মুহূর্ত আমাদের কাছে আসে শুধু সুন্দর স্মৃতি হয়ে। আমরা যখন কিছু পাই না, তখন যেন সেই অপ্রাপ্তি আমাদের ভিতরে গভীর শাস্তি আর উপলব্ধির জন্ম দেয়। হয়তো তা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় বা আমাদের জীবনকে আরও পরিপূর্ণ করার পথ দেখায়। সালমান চলে যেতে উদ্যত হলো। আপনার হাত থেকে রক্ত ঝরছে। সালমান হাঁটতে হাঁটতে বলল, হৃদয়ের থেকেও অনেক বেশি রক্তক্ষরণ হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে।
বিকেল বেলায় সোনালি আলোয় নুহা বাগানে একা বসে আছে। এটাই তার সবচেয়ে প্রিয় কাজ। যখন চারপাশের সবকিছু শান্ত, মনটা একটু নির্জনতা খোঁজে। কিন্তু আজ তার পরের ভেতর অশান্তি, এক অদ্ভুত দোলাচল। রফমিরের এই নীরবতা তাকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। রফমির টাকা ফেরত দিতে রাজি হয়েছিল, কিন্তু নুহা তা গ্রহণ করতে চায়নি। আর মাত্র 3 দিন পর কোর্টের ডেট, অথচ রফমির কিছু বলছে না, কিছু করছে না। এই নিস্তব্ধতা নুহাকে আরও ভাবাচ্ছে। নুহা চিন্তায় ডুবেছিল, মন যেন কোথাও হারিয়ে গেছে। কিন্তু হঠাৎ করে পরিচিত এক কণ্ঠ তার ভাবনার জাল ছিন্ন করল। নোহা, নুহা ধীরে ধীরে বলল। আপনি কখন এলেন? আহির কোনো তাড়া দেখালো না, ধীর পায়ে এগিয়ে এসে নুহার পাশে বসলো। গভীর দৃষ্টি মিলে তাকিয়ে বলল। কিছু কি হয়েছে নোহা? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। নুহা একটু হাসার চেষ্টা করল না। সে যেন নিজেকে স্বাভাবিক দেখাতে চায়। না, কিছু হয়নি। কিন্তু আহির তাতে সন্তুষ্ট হলো না। তার চোখের গভীরে উদ্বেগের ছায়া খেলে গেল। এমন কিছু কি আছে যা আপনি আমাকে বলতে চান? নোহা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এক মুহূর্তের জন্য নুহা চুপ রইল। আমি আপনাকে বিশ্বাস করি। আহির একটু এগিয়ে এলো, তার দৃষ্টি এখন আরো কোমল। তাহলে আব্বুর নামে কোর্টে রিপোর্ট করেছেন, সেটা বিশ্বাস করে বলতে পারলেন না? নুহা সংক্ষিপ্ত হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। আহির, আমি বলতে চেয়েছিলাম। নুহার কথা শেষ হওয়ার আগেই আহির একদম নীরবে তার কোলে মাথা রাখল। তার শ্বাস প্রশ্বাসের স্পন্দন নুহার শরীর ছুঁয়ে গেল। কেন করলেন নোহা? আমি তো আপনাকে বলেছিলাম আমি ওইসব লড়াই ঝগড়া চাই না। আমার এই কথাটুকু রাখতে পারলেন না? আব্বু তো টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছেন, দেবেনও, তবু আপনি। আহিরের কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই কোনো রাগের সুর, ছিল কেবল এক নিঃশব্দ আক্ষেপ, এক অদ্ভুত শূন্যতা, যা নুহার মনে শূন্যতার মতো নেমে এলো। আহিরের চোখের গভীরতা, তার শব্দের ভার, সবকিছুই যেন নুহার হৃদয়ে অজানা এক বোঝার মতো নেমে বসল। নুহা কিছু বলতে চাইল, কিন্তু শব্দ যেন কোথাও হারিয়ে গেল। নুহা গভীর শ্বাস নিল, যেন ভেতরের সমস্ত দ্বিধা একেবারে ঝেড়ে ফেলতে চায়। এক মুহূর্ত চুপ থেকে বলল। আহির, আমি জানি না আপনার বাবা আপনাকে কি বলেছেন, তবে আমি অনেক দিন ধরে কিছু কথা আপনাকে বলার চেষ্টা করেছি। আহির হালকা হাসল, কিন্তু সেই হাসির আড়ালে যেন এক ধরনের চাপা অস্বস্তি লুকিয়ে। আমার আব্বু আপনার মা বাবাকে খুন করেছেন, তাই তো? আচ্ছা, এসব কথা আপনার মাথায় কে ঢুকিয়েছে বলুন তো? নোহা, একবার ভাবুন, উনি তো আমার আব্বুর ভাই ছিলেন। আপনি এত বড় অভিযোগ কিভাবে করতে পারলেন, যেটা যে কারো কাছে ভিত্তিহীন মনে হবে? আহিরের কণ্ঠস্বর স্বাভাবিক, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। আজকে অফিসে আব্বু অসুস্থ হয়ে পড়েছিলেন, জানেন? হাসপাতালে নিতে হয়েছিল। আপনার অভিযোগে তাকে এতটাই নাড়া দিয়েছে, বারবার আমাকে বলছিলেন তিনি নির্দোষ। সবকিছুর জন্য ভীষণভাবে লজ্জিত। বলুন তো নোহা, আপনি আসলে কি চান? আপনাকে কি কিছুতেই শান্ত করা যাবে না? আপনি কি এতদিনের সম্পর্কটার কথা একবারও ভাবলেন না? আচ্ছা, সেই কথা নয় বাদ, আমাদের সম্পর্কের কোনো মূল্য নেই আপনার কাছে? নুহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আহিরের দিকে। তার চোখে ব্যথার ছাপ, যেন একসঙ্গে হাজারো প্রশ্ন ঝুরে আসে। আহির, আপনি কিভাবে ভাবলেন যে এটা আমার ব্যক্তিগত প্রতিশোধের কোনো খেলা? আপনি যখন নিজের বাবাকে অবিশ্বাস করতে পারছেন না, আমি তখন কিভাবে সেই মানুষটাকে ক্ষমা করব যে আমার থেকে আমার মা বাবাকে ছিনিয়ে নিয়েছে? হ্যাঁ, সে আপনার বাবা এবং এটা শুনতে আপনার খারাপ লাগবে, এটা সত্যি। কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম আপনাকে কিভাবে বলবো, আদৌ বলা উচিত কিনা। কিন্তু আহিরের চোখে এক অদ্ভুত তীব্রতা খেলা করে। সে ধীর স্বরে বলল। আপনি কেসটা তুলে নেবেন নোহা। যা করছেন তাতে কিছুই বদলাবে না, বরং সবকিছু আরো খারাপ হবে। একবার আমাদের ভবিষ্যতের কথা ভাবুন। নুহার গলা কেঁপে উঠল। আহির, আপনি প্লিজ নোহা, আমি আপনাকে অনুরোধ করছি। আমি জানি না কে ঠিক কে ভুল, শুধু জানি এই পুরো ব্যাপারটা আমাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। আজকে আব্বুকে এতটা অসহায় দেখেছে, কখনো এমন দেখেনি। আমি বিশ্বাস করি আপনি আমাকে বুঝবেন, আপনি আমার অনুরোধ রাখবেন, তাই না? নুহা চুপ করে রইল। নুহা কিছু বলার আগেই আহির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত নুহার চোখে চোখ রেখে একটিও শব্দ না বলে সোজা হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। নুহা নিথর হয়ে বসে রইল, যেন সময় থমকে গেছে তার চারপাশে।
চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো ধীর গতিতে গড়িয়ে পড়তে লাগলো নীরবে। সাক্ষী হয়ে থাকলেও এক অন্তহীন দ্বন্দ্বের। রোফমির অবশেষে তার আসল রূপে ফিরে এসেছে। এই নিস্তব্ধতা ছিল কেবল এক মুহূর্তের ছদ্মবেশ। নুহা অসহায়, একদিকে তার মা বাবার হত্যাকারী, অন্যদিকে আহির, একজন সেই মানুষ যার অস্তিত্ব তার হৃদয়ে এত গভীরভাবে গেঁথে গেছে। সে তাকে হারানোর ভাবনাও অসহনীয়, অথচ বাস্তবতা নির্মম। সে চাইলেও এই সত্য থেকে পালিয়ে যেতে পারবে না। কি করবে সে? কোন পথ বেছে নেবে? আহির কখনো রাগে চিৎকার করে না, কারোর উপর ক্ষোভ উগরে দেয় না। আজও তার মুখে উচ্চস্বরে প্রতিবাদের কোনো ছাপ ছিল না। তবুও নুহা বুঝতে পারল আহিরের ভেতরে লুকিয়ে থাকা ক্রোধ কোনো দাহ পদার্থের মতো, যা ভেতরে ভেতরে জ্বলছে, তবে বিস্ফোরিত হওয়ার বদলে নিঃশব্দ অগ্নিশিখার মতো ধিকি ধিকি পড়ছে। সে প্রতিটি শব্দকে পরিণত করেছে তীক্ষ্ণ তীরের মতো, যা নুহার হৃদয়ে বিচ্ছে নিখুঁত নিস্তব্ধতায়। নুহা বারবার অবাক হয় আহির আসলে কেমন মানুষ। এতটা রাগ, এতটা ক্ষোভের মধ্যেও সে কিভাবে এত সংযত থাকতে পারে, কিভাবে এত ভালোবাসার পরিপূর্ণতা নিয়ে কথা বলতে পারে, কিভাবে এতটা সংবেদনশীল থেকে যায় যেখানে অন্য কেউ হলে হয়তো তীব্র আঘাত করত। আহির কি দুর্বল? না, সে দুর্বল নয়, বরং সে এক ভয়ানক শক্তিশালী মানুষ, যে নিজের আবেগকে এতটা সংযত রাখতে পারে, যে যন্ত্রণার মধ্যেও বিন্দুমাত্র কঠোরতা আনতে চায় না। কিন্তু নুহার সামনে দুটি পথ, একটি হৃদয়ের, আরেকটি ন্যায়ের। আহির, এই সব কিছু এত কঠিন কেন? আপনাকেও তো দোষ দেওয়া যায় না। আপনি আপনার জায়গা থেকে সঠিক, কিন্তু আমি কি করব বলুন তো? নুহা ধীর পায়ে ঘরে প্রবেশ করতেই দেখল আহির বিছানায় শুয়ে আছে, তবে তার চোখের দৃষ্টি স্থির, গভীর, একভাবে আটকে আছে ফোনের স্ক্রিনে। ঘরের শান্ত চাপা পরিবেশে নুহা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ভেতরের ভারী বাতাস যেন তার নিঃশ্বাসেও একটা অজানা শূন্যতা বয়ে আনছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আহিরের পাশে শুয়ে পড়ল। শরীরের দূরত্ব কমিয়ে আনলেও মনে যেন এক অদৃশ্য দেয়াল রয়ে গেল। আহির একবারও ফিরে তাকালো না, যেন তার পাশে নুহার অস্তিত্বটাই টের পাচ্ছে না। নুহা নিঃশব্দে শুয়ে থাকলো, তার দৃষ্টি সিলিংয়ের দিকে, অথচ মন পড়ে আছে তার ভেতরের এক তীব্র যন্ত্রণার মাঝে। চোখের কোণে জমে থাকা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ল বালিশে, নীরবে। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে এলো। একটা ক্ষীণ ফুপিয়ে ওঠার শব্দ ঘরের নিস্তব্ধতায় ছড়িয়ে পড়ল। আহির মুহূর্তেই থমকে গেল। কানের পাশে কান্নার সেই চাপা ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে। এবার সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। নুহা মুখ ফিরিয়ে শুয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, তবে কাঁপতে থাকা কাঁধই বলে দিচ্ছে সে কাছে। আহির কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, এরপর গম্ভীর কণ্ঠে ডাকলো, নোহা, নোহা। কোনো উত্তর এলো না, যেন নুহা শুনতে পাচ্ছে না, বা হয়তো শুনেও কিছু বলতে চাইছে না। আহির এবার আর অপেক্ষা করল না, সে আস্তে করে পেছন থেকে নুহাকে জড়িয়ে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস নুহার কাজ ছুঁয়ে গেল। এক গভীর আশ্রয়ে বন্দী হতেই নুহার কান্নার শব্দ বেড়ে গেল। চাপা কান্নাগুলো এবার যেন মুক্তি খুঁজে পেল। আহির নীরব রইল কিছুক্ষণ, তারপর ধীর কণ্ঠে বলল, নোহা, তাকান আমার দিকে। নুহা মুখ তুলে তাকালো, শুধু ফিসফিস করে বলল, আম সরি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু বুঝতে পারছিলাম না কিভাবে বলবো। এই সত্যটা লুকিয়ে রাখা আমার জন্যও সহজ ছিল না। আমি জানি না আপনি রেগে। আহির নরম স্বরে তার কানের পাশে ঠোঁট ছোঁয়ালো। আপনাকে কে বলেছে আমি রেগে আছি? আমি একটুও রেগে নেই। নুহা বিস্মিত চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে কাপা কণ্ঠে বলল, আমি জানি উনি আপনার বাবা, আপনার জন্য সব কিছু কঠিন, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আমার জন্য কি এসব সহজ? আমি বুঝতে পারছি না আমি কি করব। আহির এবার একটু নরম হয়ে এলো। এইটুকুর জন্য আপনি এতটা ভেঙে পড়েছেন? জানেন, আপনাকে আজকাল খুব অদ্ভুত লাগে। কবে থেকে আমাকে এতটা কেয়ার করা শুরু করেছেন নোহা? তাছাড়া কি আমি আপনাকে দোষারোপ করেছি? তেমন কিছু বলেছে? নুহা একটুখানি নিঃশ্বাস ফেলে আহিরের দিকে ফিরে তাকালো, তারপর এক মুহূর্তের জন্য কিছু না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আহিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। নুহার কণ্ঠ এক শুদ্ধ বিষণ্ণতা। নুহা কাপা কাপা গলায় বলল, পৃথিবীর সবাই ঘৃণা করুক, সবাই রাগ করুক, কিন্তু আপনার এই চুপ থাকা আমায় আকাশ সমান কষ্ট দিচ্ছে আহির। আপনি কিছু না বলায় যেন আমার ভেতরটা ভেঙে দিচ্ছে।
আহির এবার কোনো কথা বলল না, শুধু গভীর শ্বাস নিয়ে নুহাকে আরো শক্ত করে নিজের মাঝে জড়িয়ে নিল, যেন সে প্রতিশ্রুতি দিচ্ছে এই কষ্টের ভার আর একা নুহাকে বইতে হবে না। তার গা ঘেঁষে নুহার শ্বাস মিশে যাচ্ছে। আহির নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, চোখ বন্ধ করুন, ঘুমিয়ে পড়ুন, এত চিন্তা করবেন না। নুহা, খুব শীঘ্রই সব ঠিক করে দেব, কথা দিলাম। নুহা তার কণ্ঠের গভীর আশ্বাসে সান্ত্বনা খুঁজে পেল। আহিরের বুকে মুখ লুকিয়ে নিয়ে চোখ বন্ধ করল। তার ভেতরের ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আহিরের বাহুর উষ্ণতায় একরাশ নিরাপত্তা অনুভব করল। নুহা গাড়ি থেকে নামতেই চোখ আটকে গেল আহিরের দিকে। কপালে ভাঁজ ফেলে অবাক গলায় বলল, আর আমার পুলিশ স্টেশনে কেন এসেছি? আহির গাড়ির দরজা লাগিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। চোখে এক ধরনের স্থিরতা, কণ্ঠে গভীর শীতলতা।